আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন হাসিনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। পুলিশ কারো কথা শোনে না, মান্না। ভূয়াপুরে লীগ নেতা গ্রেফতার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন হাসিনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসাবে খ্যাত সিআরআই-এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলোজনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই লুটিয়েন্স বাংলোজনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই। আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ, উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলাসহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিও ক্লিপ, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে। এক কথায়, জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি, যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ 2009 সালের শুরুতে সরকার গঠনের পর 2010 সালে সিআরআই-এর কার্যক্রম শুরু হয়। ধানমন্ডির 32 নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা। কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গা থেকে পরিচালিত হতো সিআরআই-এর কার্যক্রম। গত বছরের 5 অগাস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন দিল্লিতে। শেখ হাসিনার পথ ধরে দলটির বহু নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেশিরভাগই দেশ ছাড়েন। এ কারণে সিআরআই-এর কার্যক্রমও অনেকটা মুখথুবড়ে পড়ে। জানা গেছে, ক্ষমতা হারানোর প্রাথমিক ধকল কাটিয়ে উঠে গত 3 মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর আগে দীর্ঘদিন সিআরআই-এর মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এছাড়াও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন। এর আগে গত 11 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদ থেকে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা করে। পুতুল আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। সিআরআই-এর এই দিল্লির কার্যালয় থেকেই এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা
বিএনপি, জামায়াত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত ও সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা। সবশেষে সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে ২০ লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া। এ কাজে প্রজন্ম ৭১, মঞ্চ ৭১, ব্রিগেড ৭১, নিউক্লিয়াস ৭১, মুক্তিভূমি ৭১, হিস্ট্রি অফ অগস্ট ২৫, নয়া সংগ্রাম ২৫, প্রত্যাবর্তন ০২, বঙ্গবন্ধু ৭১ এবং জয় বাংলা ব্রিগেড সহ এরকম শতাধিক ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে প্রোপাগ্যান্ডা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে। নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার তদন্তে বিচারপতি মোহাম্মদ আলী রেজার নেতৃত্বে ১ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ২ সেপ্টেম্বর তিনি এ তথ্য নিশ্চিত করেন। বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। এই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নূরের স্ত্রী মারিয়া আক্তারের সাক্ষাৎকালীন সময়ে আইন উপদেষ্টাও এই তথ্য জানান। এই সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। পুলিশ কারো কথা শোনে না মান্না। সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, কোনো এলাকায় পুলিশ কারো কথা শোনে না, সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে না। মান্না বলেন, প্রফেসর ইউনুস তো বলেছিলেন আমাদের টপ প্রায়োরিটি হল পুলিশ সার্ভিস। আমি আজ ১৩ মাস পর সরকারকে জিজ্ঞাসা করতে পারি, কি অবস্থা এখন পুলিশের? পুলিশ কোন জায়গায় দায়িত্ব পালন করছে? মঙ্গলবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ এর শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে, ভয় পায়, কোথাও যেতে চায় না। সরকারের দায়িত্ব কি ছিল? সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে একটা কথা বলেন, অন্য কিছু ১০ বছর থাকবে না ১৫ বছর থাকবে, লোয়ার হাউস না আপার হাউস আগে ঠিক করেন। পুলিশ কবে ঠিক করবেন? নির্বাচনের দিন নিরাপত্তাহীনতার সংখ্যা জানিয়ে তিনি বলেন, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কি অবস্থা। প্রত্যেক জায়গায় স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হানাহানি। কেন? এতগুলো বছর অন্যায়ভাবে যারা ক্ষমতায় ছিল তাদের প্রশ্ন আনছি না, কিন্তু এই সরকার আসার পর এগুলো কেন? রাতের বেলা প্রক্টর, ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, সারা দেশের মানুষের কাছে বলছে, আমরা অসহায়, আমাদের বাঁচান। কেউ বাঁচাতে যায়নি। তাহলে একইভাবে ভোটের দিন ক্যান্ডিডেটদের পেটাতে থাকবে, ক্যান্ডিডেটদের মারতে থাকবে, বলবে আমাকে বাঁচান, কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে বলেন, আলাদা করে ৩ দল, আলাদা করে ৭ দলকে ডাকা রেখে একবারে সব দলকে ডাকেন, ডেকে বলেন, এটা হলো বাংলাদেশের চিত্র। আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যেন এই ভোটটা আমি করতে পারি। শুধু রাজনৈতিক দল নয়, যত স্টেক হোল্ডার আছে, আর্মি, পুলিশ, সবাইকে ডেকে কথা বলেন। গ্রামগুলোতে নির্বাচনের হাওয়া বইছে মন্তব্য করে মান্না বলেন, কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের, ওই ষড়যন্ত্র জায়গা পাবে না। তারা সম্ভবত জানে না গ্রাম এলাকায় নির্বাচনের বাতাস বইছে, ঢেউ তৈরি হয়ে গেছে। এখনই মানুষ নির্বাচন নিয়ে কথাবার্তা বলে। আমি মনে করি বাংলাদেশের এই অগ্রগতিটা হয়েছে যে মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায়, সংস্কার বুঝতে চায়, কিভাবে দেশের ভালো হয় সেটি বুঝতে চায়। ভূঁইয়াপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার,
টাঙ্গাইলের নাশকতার মামলার আসামি ভূঁইয়াপুর উপজেলার ফলদা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর রাজ্জাককে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়। ভূঁইয়াপুর থানা সূত্র জানায় ১লা সেপ্টেম্বর সোমবার রাতে তাকে আটক করে পুলিশ। আব্দুর রাজ্জাক ৪০ বছর, উপজেলার ফলদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। ভূঁইয়াপুর থানার ওসি AKM রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।